আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অর্থনৈতিক ক্লাসে সুস্বাগত। আজকে অর্থনৈতিক ক্লাসের 18তম লেকচার। তো একজন একটু রেসপন্স করো যে স্লাইড দেখা যাচ্ছে কিনা বা শব্দ শোনা যাচ্ছে কিনা। আকাশ পোদ্দার, জি স্যার, স্পষ্ট। স্লাইড দেখা যাচ্ছে, শব্দ ঠিকমতো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। So I begin in the name of Allah, the most gracious and the most merciful. তো তার কাছে হাজার শুকর, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারছি। তো সেই জন্য তার কাছে অসীম রহমত যে আমরা সুন্দরভাবে সব কাজ করতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছে। চারিদিকে যে অবস্থা, তো সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। ঘরের থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হব, দোয়া কালাম যতটুকু যা আছে জানা আছে সেগুলো পরে বের হব, এবং অবশ্যই আমাদের সাথে যাতে স্যানিটাইজার থাকে। যখন 10 মিনিট বা 1 ঘন্টা পর পর হাতটা একটু স্যানিটাইজ করে দেব, নাকে বা গালে বা মুখে হাত দিব না। আর বাইরে থেকে আসার পরে অবশ্যই এগুলো সব বাইরে ফেলে দিয়ে ঘরে ঢুকে সম্ভব হলে গোসল করে নিব। ঠিক আছে? যাই হোক, আজকে আমাদের অর্থনীতি ক্লাসের অষ্টম অধ্যায় খাজনা। খাজনার উপরে আমরা তৃতীয় চ্যাপ্টার আজকে আমরা তৃতীয় লেকচারের উপর আজকে আমরা কাজ করব। যে বইগুলো আমরা মোটামুটি ব্যবহার করব সেই বইগুলো হচ্ছে, আগেও যদিও বলা আছে, রণজিৎ স্যারের বই হাসান বুক হাউস। আমরা সবাই স্যারের বইয়ের কাভার পেজটা দেখতেছি। আক্তার স্যারের বই আমাদের ঢাকা সিটি কলেজের প্রফেসর আক্তারুল ইসলাম, Angel Publication. You would like to see the cover page of that book. So আজকে লেকচার নাম্বার 18 না, লেকচার নাম্বার হচ্ছে 19, অধ্যায় 8 খাজনা। খাজনার উপরে আজকে তৃতীয় লেকচার, খাজনার উপরে আজকে থার্ড লেকচার, তৃতীয় লেকচার। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অনুপার্জিত আয়টা কি, অনুপার্জিত আয় সৃষ্টির কারণ, আর খাজনা নির্ধারণটা কি, খাজনা নির্ধারণের ডেবিট রেকর্ডের তত্ত্ব। এই তত্ত্বের সমালোচনা সহকারে গত ক্লাসে পড়েছি। আর আজকে যেটা দেখব সেটা হচ্ছে আধুনিক খাজনা নির্ধারণ তত্ত্ব, মডার্ন থিওরি অফ রেট। খুব ভালো করে আজকে ক্লাসটা করতে হবে, কারণ এখান থেকে আমাদের বোর্ডে কি থাকে, সিকিউ থাকে, ক্রিয়েটিভ কোশ্চেন থাকে। সো অবশ্যই খুব ভালো করে আমরা আজকের ক্লাসটা করার চেষ্টা করব, এবং কোনো সমস্যা হলে, কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে নক দিব যে স্যার এই জায়গায় বুঝতে পারতেছি না। ঠিক আছে? আচ্ছা মাহি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমাদের মাত্র আজকে 7 জন উপস্থিত কেন বলো তো? স্যার বলতে পারলাম না, মনে হয় সবাই জয়েন দিতেছে। তাহলে এখনো আস্তে আস্তে। প্রায় 8 মিনিটের উপরে হয়ে গেছে, না সরি 3 মিনিট হয়ে গেছে, তাই না? মাত্র 7 জন উপস্থিত। কাহিনী কি, তোমরা কি আমার ইনভাইটেশন পাও নাই গতকালকে? ফেসবুকে পেয়েছো? নোটিশ পেয়েছো ক্লাসের সবাই? আই এবং জে সেকশন, তাই না? কিন্তু এখনো হয়ে গেছে, এখন আমি শুরু করলে মাঝখান থেকে আসলে তো কিছুই বুঝবে না। ইকোনমিক্স ক্লাসে একটু সিনসিয়ার থাকতে হবে সবাইকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি আমার তত্ত্বে চলে যাচ্ছি। শিক্ষণফল আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে? শিক্ষার্থীরা মূলত খাজনা নির্ধারণ যে তত্ত্ব, সেই তত্ত্বটা ব্যাখ্যা করতে পারবে, সেই তত্ত্ব টোটাল ব্যাখ্যা তারা করতে পারবে। তাছাড়াও যে খাজনার যে আধুনিক তত্ত্ব, সেই তত্ত্বের কোথা থেকে আসছে, কে সেই তত্ত্বের উদ্যোক্তা, সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন
খাজনার আধুনিক তত্ত্ব আমরা আলোচনা করব। তিনটা সিচুয়েশন উদ্ভব হয়। একটা হচ্ছে যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক, যখন উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা কম। এই তিনটা সিচুয়েশনও ব্যাখ্যা করতে পারবে। সোজা কথা, আধুনিক খাজনা তত্ত্ব আজকে লেকচার শেষে একজন শিক্ষার্থী ব্যাখ্যা করতে পারবে অথবা কি করতে পারবে। মাহি, তুমি অ্যাটেন্ডেন্স দিয়েছো কেন? অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় এখন না। আমি অবশ্যই ক্লাসের মাঝে একটা টাইমে অ্যাটেন্ডেন্স দিতে বলবো, ওই টাইমটাতে অ্যাটেন্ডেন্স দিবে। আর কেউ অ্যাটেন্ডেন্স দিও না। সরি স্যার, অভ্যাস, ভুলে যাই বারবার। হ্যাঁ, আর কেউ অ্যাটেন্ডেন্স দিও না, অ্যাটেন্ডেন্স পাবে না। নাইম মিয়া, তোমাদেরকে বারবার একই কথা কেন বলতে হচ্ছে? ঠিক আছে, ক্লাসের মাঝে আমি একটা সময় দিব, ওই সময়ে তোমরা তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশন দিয়ে অ্যাটেন্ডেন্স দিবে। এর আগে অ্যাটেন্ডেন্স দিলে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। যাই হোক, চলো আমরা খাজনার যে আধুনিক তত্ত্ব আছে সেখানে আমরা চলে যাই। ঠিক আছে, খাজনার আধুনিক ধারণা ডেভিড রিকার্ডোর ধারণা থেকে পৃথক। রিকার্ডোর খাজনা তত্ত্বের পরিবর্তিত সংস্করণ হচ্ছে খাজনার আধুনিক তত্ত্ব। সো রিকার্ডোর যে তত্ত্বটা ছিল সেই তত্ত্বের পরিবর্তক বা পরিমার্জিত সংস্করণ হচ্ছে খাজনার আধুনিক তত্ত্ব। একটু খেয়াল করি আমরা। এই তত্ত্বটি প্রসার লাভ করান অর্থনীতিবিদ জিভন্স, প্যারেটো, মার্শাল, জো রবিনস ইত্যাদি অর্থনীতিবিদগণ। প্রথম আলোচক হলেন জে এস মিল, জন রবিনস, জে এস মিল, জন রবিনসন, বোল্ডিং, জি স্টিকলার এন্ড পি স্যামুয়েলসন সহ আধুনিক অর্থনীতিবিদ মনে করেন খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, বরং সব উপাদানের আয়ের মধ্যে খাজনা অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে কি বলেছে একটু খেয়াল করো যে ডেভিড রিকার্ডো আমাদের যে খাজনা তত্ত্বটা দিয়েছিলেন সেই তত্ত্বের পরিমার্জিত বা পরিবর্ধিত বা সংস্করিত রূপ হচ্ছে খাজনার আধুনিক তত্ত্ব। ডেভিড রিকার্ডো খাজনার যে তত্ত্বটা দিয়েছিলেন সেই তত্ত্বটা তার 1817 সালে দি প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি এন্ড ট্যাক্সেশন নামক বইতে তিনি মতামত প্রকাশ করেছেন। হ্যাঁ, খাজনা কিভাবে নির্ধারিত হয় এবং খাজনার উৎপত্তি এবং নির্ধারণ সম্পর্কে যে বক্তব্যটা উপস্থাপন করেছিলেন তখন সেটা ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে পরিচিত ছিল। আমি একটু রিক্যাপ করি আগের লেকচারের। যে তিনি বলেছিলেন খাজনা হলো ভূমির উপাদানের সেই অংশ যা ভূমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমির মালিককে পরিশোধ করতে হয়। শুধুমাত্র ভূমির ক্ষেত্রে খাজনা হয় এবং সেটা ভূমির মালিককে পরিশোধ করতে হয়। সেটা কে বলেছে? ডেভিড রিকার্ডো বলেছে। এখন পরবর্তীতে আমরা যখন খাজনার আধুনিক তত্ত্বে আসি তখন সেই আধুনিক তত্ত্বটা হচ্ছে ডেভিড রিকার্ডো তত্ত্বের একটা উন্নত সংস্করণ। ঠিক আছে, উন্নত সংস্করণ। তো সেই তত্ত্বে প্রসার বা সেই তত্ত্বের প্রথম মানে কোন কোন অর্থনীতিবিদ কাজ করেছেন সেটা হচ্ছে জেভন্স, প্যারেটো, মার্শাল, জন রবিনস, বোল্ডিং, স্টিকলার এন্ড স্যামুয়েলসন। তারা বলেছেন যে খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, বরং সব উপাদানের আয়ের মধ্যে আমাদের খাজনা অন্তর্ভুক্ত থাকবে। সব উপাদানের আয়ের মধ্যে আমাদের খাজনাটা কি থাকবে? অন্তর্ভুক্ত থাকবে। না বুঝলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে। আমিও মাইক ওপেন করে রেখেছি। এখন আসো মূল বক্তব্য। মূল বক্তব্যতে আমরা কি বলেছি একটু খেয়াল করো। খেয়াল করলে বিষয়টা একদম বুঝে যাবে। একদম সোজা, না বোঝার মতো কোনো কিছুই নেই। দেখো বিষয়টা, উপাদানের কোনো এককের সর্বনিম্ন যোগান দাম বা স্থানান্তর আয় এবং সেই একক থেকে প্রাপ্ত আয়ের মধ্যে যে ব্যবধান থাকে তাকে খাজনা বলে। তার মানেটা কি? ব্যাপারটা একটু ভালো করে বুঝো। উপাদানের কোনো এককের সর্বনিম্ন যোগান দাম বা স্থানান্তর আয় এবং সেই একক থেকে প্রাপ্ত আয়ের মধ্যে যে ব্যবধান থাকে তাকে খাজনা বলে। একটা উপকরণ আমি ব্যবহার বাবদ যে আয়টা পাবো,
যে আয়টা পাবো এবং সেই এককের যে যোগান দাম থাকবে সেই দুইয়ের মধ্যে থেকে খাজনার উদ্ভব হয় বা দুইয়ের ব্যবধান থেকে খাজনার উৎপত্তি হয়। আমি আবার বলছি, একটু ভালো করে খেয়াল করো। উপাদানের কোনো এককের সর্বনিম্ন যোগান দাম বা স্থানান্তর আয়, প্রথমত একটা উপাদান ব্যবহার করতে গেলে ওই উপাদান থেকে সর্বনিম্ন আমার যে যোগান দামটা না ধরলেই নয়, সেই যোগান দাম এবং সেই একক থেকে প্রাপ্ত আয়, সেই একক ব্যবহার করে আমি যে আয়টা পাবো, একটা হচ্ছে যোগান দাম আর প্রাপ্ত আয়, এই দুইয়ের মাধ্যমে বা দুইয়ের পার্থক্যের ফলেই কি হয়, বা দুইয়ের ব্যবধান থেকে আমার কি হয়, খাজনার উৎপত্তি হয়। তো এখন আসো যোগান দাম। আবারও তোমরা একের পর এক অ্যাটেন্ডেন্স দিচ্ছ। তোমাদেরকে বারবার, আজকে ৫ম ক্লাস, এতবার বারবার বলাও লাগছে কেন? যে তোমরা এখন অ্যাটেন্ডেন্স দিবে না, অ্যাটেন্ডেন্স দিলে এখন অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। তোমরা ক্লাসটা সুন্দর মতো করতে থাকো। ক্লাসের মাঝে শেষে যেকোনো সময় আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিব। সেই সময় তোমরা কি করবে? অ্যাটেন্ডেন্স দিবে। আর তোমাদের পূর্ণ নাম, রোল, সেকশন সহ অ্যাটেন্ডেন্স দিবে। এর আগে বা পরে অ্যাটেন্ডেন্স দিলে সেটা কাউন্ট হবে না। একটু খেয়াল করো, তোমরা ইকোনমিক্স এর স্টুডেন্ট, অবশ্যই ব্রিলিয়ান্ট। তো এই ভুলগুলো তোমাদের থেকে তো আশা করা যায় না, তাই না? তো দেখো, যোগান দাম বা স্থানান্তর আয় বলতে সেই ন্যূনতম দামকে বোঝানো হয় যা ছাড়া সেই উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত থাকতে পারে না। ব্যাপারটা বুঝছো? যোগান দাম মানেটা কি? একটা জিনিস যোগান দিতে বা উৎপাদন করতে যে খরচটা উৎপাদককে বহন করতে হয় সেটাকে বলা হয় যোগান দাম। যোগান দাম বা স্থানান্তর আয় বলতে সেই ন্যূনতম দামকে বোঝানো হয় যা ছাড়া সেই উপাদান উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত থাকতে পারে না। এটা ছাড়া আর উৎপাদন সম্ভবই না। ঠিক আছে? সেটাকে বলা হয় যোগান দাম। আর উৎপাদনের পরে সেটা বিক্রি করে যে আয়টা আসবে সেটাকে বলা হয় কি? যোগান থেকে প্রাপ্ত আয়। ব্যাপারটা ক্লিয়ার? ২ টা জিনিস। একটা হচ্ছে যোগান দাম। ধরো ধান উৎপাদন করব। ধান উৎপাদন করলে তোমার ধান বীজতলা তৈরি করে ধানের চারাটা বড় হলে সেই বীজতলা থেকে এনে রোপণ করব। এরপরে ওই নিড়ানি দিতে হবে, তোমার বিভিন্ন রকমের সার দিতে হবে। সেই খরচ যা হয় ন্যূনতম, সেই খরচটাকে বলা হয় যোগান দাম। এরপর আমি ৫০ মণ ১০০ মণ যাই ধান পাই, সেই ধানটা বিক্রি করে যে আয়টা হবে সেটাকে বলা হয় কি? উপাদান নিয়োগ থেকে প্রাপ্ত আয়। সো উপাদানের কোন এককের সর্বনিম্ন যোগান দাম এবং উৎপাদন ক্ষেত্রে উপাদান নিযুক্ত করে যে আয়টা হয়, এই দুইয়ের ব্যবধানকে বলা হয় খাজনা। খাজনা সমান মোট বা প্রকৃত আয় মাইনাস যোগান দাম বা স্থানান্তর আয়। কোন প্রতিষ্ঠান প্রকৃত আয় এবং স্থানান্তর আয়ের পার্থক্যের কারণে খাজনা নির্ধারণের পার্থক্য সৃষ্টি হয়। খাজনা নির্ধারণের পার্থক্য সৃষ্টি হয়। স্থিতিস্থাপকতার দৃষ্টিকোণ থেকে খাজনা ৩ প্রকারের নির্ধারিত হয়। তাহলে আমি এখানে কি বললাম দেখো, যে কোন একটা একক আমি নিয়োজিত করব, উপাদান একক নিয়োজিত করতে যে দামটা থাকবে সেই যোগান দাম, আর ওই একক উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত করার ফলে আমি যে উৎপাদনটা পাবো বা প্রাপ্ত উৎপাদন বিক্রির মাধ্যমে যে আয়টা আসবে, সেই আয়ের যে পার্থক্য থাকবে, এই দুইয়ের পার্থক্যটাকে বলা হবে খাজনা। এখন আসো পরবর্তী স্লাইডে আমরা চলে আসি। দেখো, ওখানে ৩টা সিচুয়েশনের কথা বলেছি, যে স্থিতিস্থাপকতার দৃষ্টিকোণ থেকে খাজনা ৩ প্রকারে নির্ধারিত হয়। কয় প্রকারে নির্ধারিত হয়? খাজনা অবশ্যই কয় প্রকারে নির্ধারিত হবে? খাজনা ৩ প্রকারে নির্ধারিত হয়। তাহলে কি কি প্রকারগুলো আমরা একটু দেখি। নাম্বার ক বা নাম্বার 1 যাই হোক, যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক। এই যে দেখো, তোমরা চিত্রটা একটু দেখো। পূর্ণ স্থিতিস্থাপক মানে পারফেক্টলি ইলাস্টিক। এটা অর্থটা কি আমি বুঝাচ্ছি। দেখো, পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখা বা ভূমি অক্ষের সমান্তরাল যোগান রেখা হলে
জমির আয়ের সম্পূর্ণটাই যোগান দাম, যার ফলে খাজনার সৃষ্টি হয় না। আমি বলেছি খাজনা কখন সৃষ্টি হয়? যোগান দাম থেকে প্রাপ্ত আয় বাদ দিলে যা থাকবে তাই হলো খাজনা। এখন দেখো, যদি যোগান রেখা, এই যে যোগান রেখা, এটা হলো ভূমি অক্ষের সমান্তরাল। ভূমি অক্ষের সমান্তরাল মানেটা কি? তার মানেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক। এটা হলে তোমার উপকরণের নিয়োগ বাবদ যে খরচ আর উৎপাদন একই হয়ে যায়, যার ফলে খাজনা সৃষ্টি হয় না। আমি যে কথাটা বলছি একটু খেয়াল করে তোমরা শোনো, বুঝবে, আর আমি চিত্র দিয়ে সেটা ব্যাখ্যা দিচ্ছি, একটু খেয়াল করো। চিত্রে দেখতেছো, এটা হচ্ছে ভূমি অক্ষ, ভূমি অক্ষে ভূমির যোগান, আর লম্ব অক্ষে দাম নির্দেশিত। পি নট এস নট হচ্ছে তোমার পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখা, আর ডি প্রাইম হচ্ছে চাহিদা রেখা। এখন দেখি এই চাহিদা রেখা যোগান রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে। ই বিন্দুতে একটু খেয়াল করো, দেখো যোগান রেখা পূর্ণ স্থিতিস্থাপক হলে তখন জমির আয়ের সম্পূর্ণটাই যোগান দাম, এটা হচ্ছে ও পি নট ই কিউ নট। সো এখানে কোনো উদ্বৃত্ত থাকে না বা অতিরিক্ত আয় থাকে না, তাই এক্ষেত্রে খাজনা সৃষ্টি হয় না। এক্ষেত্রে প্রকৃত আয় সমান সমান স্থানান্তর আয়, সুতরাং খাজনা সমান সমান প্রকৃত আয় মাইনাস স্থানান্তরিত আয় ইকুয়ালস টু 0। এই যে বিষয়টা একটু খেয়াল করো, ভালো করে বুঝো। আমি আবার বলছি, খাজনা মানে কি? এক্সেস যেটা থাকবে আমার কাছে, এক্সেস আমার কাছে যেটা থাকবে। এর আগে দেখেছো এরকম চিত্র ছিল, খেয়াল আছে? এরকম চিত্র গত লেকচারে দেখেছো, এরকম চিত্র, ঠিক এরকম চিত্র। এই যে উদ্বৃত্ত অংশটুকু থাকে, সেই অংশটায় চাহিদা বেড়ে গেল। এই যে অতিরিক্ত যে আয়, এই অতিরিক্ত আয়টাই ছিল খাজনা। কিন্তু এখানে কি অতিরিক্ত আয়ের কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তো এখানে আমার উপকরণ নিয়োগ বাবদ যে আয়টা হচ্ছে, সেটা হচ্ছে দাম ইনটু পরিমাণ। একটু খেয়াল করো, ডি প্রাইম রেখা পি নট এস নট যে যোগান রেখা ই বিন্দুতে ছেদ করে, সো দাম নির্ধারিত হয় ও পি নট, পরিমাণ নির্ধারিত হয় ও কিউ নট। তার মানেটা কি? তার মানে হচ্ছে ও পি নট, ও কিউ নট, ও পি নট ই কিউ নট, এতটুক হচ্ছে আমার যোগান দাম। যোগান দাম কতটুকু? ও পি নট ই কিউ নট, এতটুকু হচ্ছে আমাদের যোগান দাম। এখন তাহলে অতিরিক্ত আয়, অতিরিক্ত আয় চাহিদা বাড়লে চাহিদা রেখা ডানে শিফট করবে, আমরা জানি। এই যে ডানে শিফট করাইলাম, ডানে শিফট করায় কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি, কারণ দাম না বাড়লে আমার তো আয় আসবে না অতিরিক্ত। এদিকে কোয়ান্টিটি বাড়ায়ও লাভ নাই। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার না হইলে বইলো যে এদিকে আমার যদি প্রাইস যদি না বাড়ে, তাহলে তো আমার জিনিসটা লাভ নাই, আছে? কোনো লাভ নাই। তাহলে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে একটু খেয়াল করি আমরা। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে উপকরণের যোগান দাম ও পি নট ই কিউ নট এটাই থাকতেছে। এই উপকরণ নিয়োগ করে যে আমরা অতিরিক্ত আয় নিয়ে আসবো উৎপাদন থেকে, তার এখানে সম্ভব হচ্ছে না। সো সেই ক্ষেত্রে এখানে খাজনার পরিমাণটা হয়ে যাবে 0। সো কোনো প্রকৃত আয়ও আমার কতটুকু বা স্থানান্তর আয়ও কতটুকু? সেম। যোগান যোগান প্রকৃত আয় স্থানান্তর আয় সেম। কেন? এখানে যোগান দাম কতটুকু? ও পি নট ই কিউ নট। আমার আয় কতটুকু? ও পি নট ই কিউ নট। সো প্রকৃত আয় স্থানান্তর আয় ইকুয়ালস টু 0। সো ও পি নট ই কিউ নট মাইনাস ও পি নট ই কিউ নট ইকুয়ালস টু 0। এতটুকু বোঝা গেছে? তোমরা বুঝতে পেরেছো? একজন রেসপন্স করো। মাই বুঝছো? তোমরা কি জি সব স্যার। ঘুমাই গেলা নাকি? না স্যার, আছি। আসো, বুঝছো বিষয়টা? না বুঝলে জিজ্ঞেস করো। বাকিরা সবাই বুঝেছো? জি স্যার। যাক, আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো। পরের চিত্রে আমরা চলে আসি তাহলে। দেখো, যখন যখন উপকরণের যোগান সম্পূর্ণ
অস্থিতিস্থাপক। আগেরটা কি ছিল? উপকরণের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক ছিল, পূর্ণ স্থিতিস্থাপক, ইলাস্টিক ছিল। আর এখন হচ্ছে অপূর্ণ স্থিতিস্থাপক, ইনইলাস্টিক। একটু খেয়াল করো, ব্যাপারটা বুঝো। দেখো, যখন উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় বা যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়, সেরূপ ক্ষেত্রে উপকরণের যোগানকে সম্পূর্ণ স্থির ধরা হলে খাজনা প্রকৃত আয়ের সমান নির্ধারিত হয়। একটু খেয়াল করি, আমরা বিষয়টা বুঝে নিই। দেখো চিত্র কি বলছে, যে এক্ষেত্রে যোগান দাম বা স্থানান্তর আয় শূন্য হয়। প্রকৃত আয় থেকে যোগান দাম বাদ দিলে প্রকৃত আয় বা মোট আয়ের সম্পূর্ণ অংশই অর্থনৈতিক খাজনা হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় উপকরণের চাহিদা বৃদ্ধি পেলে অর্থনৈতিক খাজনাও বৃদ্ধি পাবে। দুইটা জিনিস আমরা দেখেছি, একটা হচ্ছে উপকরণের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক আর উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আচ্ছা বলো তো একজন, এখানে উপকরণটা কি? বলতো এখানে আমরা উপকরণ কি ব্যবহার করছি? আকাশ, আকাশ পোদ্দার বলো, উপকরণ এখানে কি? আমি যে চিত্র বুঝাচ্ছি বারবার বলছি যে উপকরণ, উপকরণ হিসেবে কি ব্যবহার করছি আমরা? তাদের বলো। আকাশ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, কে বলতে পারবে বলো একজন, যে এখানে উপকরণটা আমি কি ব্যবহার করছি? কেউ বলতে পারবে না? এখানে উপকরণটা হচ্ছে ভূমির যোগান। ভূমির যোগান আগের আগের যে চিত্র ছিল সেই চিত্রে হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল ছিল, সম্পূর্ণ স্থিতিস্থাপক। আর এখন হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তো লম্ব অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল যদি ভূমির যোগান হয়, সেক্ষেত্রে ভূমি সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে কি? ভূমি আমি চাইলেও ও কিউ নটের বাইরে আমি যেতে পারবো না। যেমন বাংলাদেশের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, নির্দিষ্ট সীমানা আছে, আমরা চাইলে ওই সীমানার বাইরে যেতে পারবো না, তাহলে অন্য দেশে চলে যাওয়া হবে। ঠিক জমির ক্ষেত্রেও তাই। সো এখানে উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলতে ভূমির যোগানকে বোঝানো হয়েছে। দেখো চিত্রে আমরা দেখি, চিত্রে ভূমি অক্ষে ভূমির যোগান এবং লম্ব অক্ষে খাজনা বা দাম নির্ধারিত। এস কিউ নট হচ্ছে তোমার ভূমির সীমাবদ্ধ যোগান বা যা সম্পূর্ণ অস্থিতিস্থাপকতাকে বোঝাচ্ছে। এখন ডি প্রাইম বা ডি রেখা, ভূমির চাহিদা রেখা, এই সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখাকে ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দুতে ছেদ করে দাম নির্ধারিত হয় ও পি নট, পরিমাণ নির্ধারিত হয় ও কিউ নট। তো এক্ষেত্রে অর্থনৈতিক খাজনা হবে দাম ইনটু পরিমাণ, ও পি নট ও কিউ নট। তাহলে সেই ক্ষেত্রে আমার খাজনার পরিমাণ দাঁড়াচ্ছে কতটুকু? খাজনার পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে ও পি নট ই কিউ নট, ও পি নট, ও পি নট ই কিউ নট, বা ও কিউ নট ই পি নট, একই কথা। এখন কোনো কারণে উপকরণের চাহিদা বেড়ে গেলে অর্থনৈতিক খাজনার উপর প্রভাব পড়বে, অর্থাৎ খাজনা বেড়ে যাবে। সুতরাং অর্থাৎ খাজনা সমান সমান প্রকৃত আয়। এখানে লাস্ট লাইনটা একটু খেয়াল করো, কোনো কারণে উপকরণের চাহিদা বেড়ে গেলে, উপকরণের চাহিদা মানে কি? ভূমির চাহিদা যদি বেড়ে যায় তাহলে অর্থনৈতিক খাজনার উপর প্রভাব পড়বে, মানে খাজনা বেড়ে যাবে। দেখো আমি তোমাকে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো, সেক্ষেত্রে দাম কি হলো? পি নট থেকে পি ওয়ান এ হলো, ই থেকে এফ বিন্দুতে গেলাম। ব্যাপারটা বুঝছো? দেখো এখানে
যদি অর্থনীতি কোনো কারণে উপকরণের চাহিদা, জমির চাহিদা বেড়ে গেল, চাহিদা রেখা ডানে শিফট করলো, এই যে ডানে শিফট করার সাথে সাথে D1 প্রাইম হলো, যেটা ভূমির যে যোগান ছিল SQ0 সেটাকে এই বিন্দুতে ছেদ করলো, যার ফলে দাম নির্ধারিত হচ্ছে OP1 পরিমাণ OQ0। তাহলে এই যে এক্সট্রা, এই যে আগে খাজনা নির্ধারিত হয়েছে OP0 EQ0, এখন খাজনা নির্ধারিত হচ্ছে OP1 D1Q0। আমি আবার বলছি OP1 FQ0। সো এই যে অতিরিক্ত যে অংশটুকু আসছে সেটার কথা বলছে, যে কোনো কারণে উপকরণের চাহিদা বেড়ে গেলে অর্থনৈতিক খাজনার উপর প্রভাব পড়বে, অর্থাৎ খাজনা বেড়ে যাবে। সো এখানে খাজনা কতটুকু বাড়লো? আগে ছিল OP0 EQ0, এখন হলো OP1 FQ0। খাজনার পরিমাণ যতটুকু বাড়লো সেটা হচ্ছে P0 P1 FE। আমি আবার বলছি, খাজনার পরিমাণ বেড়ে গেল P0 P1 FE। তোমরা বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে? একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার, বুঝতে আচ্ছা, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করো। ডোন্ট ফিল শাই অর গকি, লজ্জা পাওয়ার কিছু নেই। এখন আসো, যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা কম। তিনটা সিচুয়েশন আছে, একটু খেয়াল করি আমরা। একটা লেস দেন 1, গ্রেটার দেন 1, ইকুয়ালস 1। এখন যাই হোক, ওইদিকে আমরা যাব না। আমরা প্রথম সিচুয়েশন যেটা দেখলাম, যে উপকরণের যোগানটা আমাদের পূর্ণ স্থিতিস্থাপক, মানে জমির পরিমাণ হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। জমি হিউজ জমি আছে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো রেন্ট মানে খাজনা হবে না। কেন? খাজনার পরিমাণ শূন্য হবে। আমার উপকরণ নিয়োগ বাবদ যতটুকু আয় এবং আসলেই যোগান যে দাম একই হয়, সো খাজনার পরিমাণ এখানে শূন্য হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা কি দেখলাম, যে উপকরণের যোগান যখন সীমাবদ্ধ বা অপূর্ণ স্থিতিস্থাপক, সেই ক্ষেত্রে আমি দেখলাম হ্যাঁ এখানে খাজনা আসবে, সেটাকে অর্থনৈতিক খাজনা বলবে। কিন্তু আবার কোনো কারণে যদি জমির চাহিদা বেড়ে যায়, তাহলে চাহিদা রেখা শিফট করার সাথে সাথে সেক্ষেত্রে খাজনার পরিমাণও বেড়ে যাবে। কতটুকু বাড়বে? P0 P1 FE। এখন তৃতীয় যে চিত্রটা মানে তৃতীয় যে পয়েন্টে আমরা যাব, সেটা হচ্ছে যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা কম। একটু খেয়াল করি, যখন উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা কম হয়, আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কখন বলতেছে? দীর্ঘকালে। কখন বলতেছে? দীর্ঘকালে। দীর্ঘকালে জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। এক্ষেত্রে আধুনিক খাজনা তত্ত্বটি বিশ্লেষণে নিম্নের অনুমিতি গ্রহণ করা হয়। কি? বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, জমির শ্রেণী একই রূপ বিবেচিত হবে, উৎপাদিত দ্রব্য সমূহ সমজাতীয়। সমজাতীয় মানে কি? হোমোজেনাস গুডস থাকবে। জমির শ্রেণী উর্বর হলে উর্বর, মধ্যম হলে মধ্যম, নিকৃষ্ট জমি হলে নিকৃষ্ট জমি। বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক সিচুয়েশন বিদ্যমান, মানেটা কি? ক্রেতা ও বিক্রেতা যেখানে দর কষাকষি করবে, দ্রব্যের দাম নির্ধারিত হবে। কেউ এককভাবে দ্রব্যের দাম এবং পরিমাণের উপরে কি করতে পারবে না? হস্তক্ষেপ করতে পারে না। সো উপকরণের চাহিদা ও যোগান রেখার মাধ্যমে আধুনিক খাজনা তত্ত্বটি আমরা নিম্নে চিত্রের সাহায্যে দেখবো। একটু খেয়াল করো, এই হচ্ছে চিত্র, ভালো করে দেখো, ভালো করে দেখো। চিত্রে উপকরণের পরিমাণ ও কিউ অক্ষে, মানে এক্স অক্ষে হচ্ছে উপকরণের পরিমাণ, ওয়াই অক্ষে হচ্ছে উপকরণের দাম নির্দেশিত। ডিডি হচ্ছে উপকরণের চাহিদা, এস এস হচ্ছে উপকরণের যোগান। ক্লিয়ার? দেখো, ডিডি এবং এস এস, ডিডি চাহিদা এবং এস এস না, এস ও কোন বিন্দুতে ছেদ করেছে? ই নট বিন্দুতে। ই নট
বিন্দুতে। দাম নির্ধারিত হচ্ছে ও পি নট, পরিমাণ নির্ধারিত হচ্ছে ও কিউ নট। দেখো আমি আগে দিই, বাজারে বিদ্যমান জিডি চাহিদার প্রেক্ষিতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় উপকরণের দাম ও পি নটে স্থির থাকলে ও পি নট ই নট পরিমাণ উদ্বৃত্ত বা অতিরিক্ত আয় সৃষ্টি হয়, তাকেই বলে খাজনা বা অর্থনৈতিক খাজনা। ঠিক আছে, এখানে ব্যাপারটা বুঝো, দুইটা জিনিস। এখানে খাজনা কতটুকু বলতেছে, যে বাজারে আমার পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান আছে, উপকরণের দাম হচ্ছে ওপি নট, এই যে এতটুকু উপকরণের দাম, এত যদি স্থির থাকে তাহলে উদ্বৃত্ত থাকবে কি ও পি নট ই নট, এতটুকু হচ্ছে উদ্বৃত্ত। আরেকটা হচ্ছে উপকরণের যোগান দাম কতটুকু থাকবে, তাই না? উপকরণের দাম কি থাকবে একটু খেয়াল করো, তাহলে বুঝে যাবা। দেখো ও কিউ ওয়ান উপকরণ, আমার উপকরণ হচ্ছে ও কিউ ওয়ান। ও কিউ ওয়ান উপকরণ এবি পরিমাণ উদ্বৃত্ত বা অতিরিক্ত আয় সৃষ্টি করে। কিভাবে উদ্বৃত্ত বা অতিরিক্ত আয় সৃষ্টি করে? প্রথম কথা দেখো, দুইটা জিনিস আমরা আগে দেখেছি, খেয়াল আছে? একটু খেয়াল করো। একটা হচ্ছে মোট প্রকৃত আয় থেকে আমার যোগান দাম বিয়োগ দিতে হবে। তাহলে আমি এই চিত্রে আমরা আয় কত, যোগান দাম কত। আমি যদি উপকরণ নিয়োগ করি ও কিউ ওয়ান পরিমাণ, তাহলে উপকরণের যোগান দাম এই যে এই রেখার বি বিন্দু পর্যন্ত, তাহলে উপকরণের যোগান দাম হচ্ছে বি কিউ ওয়ান। উপকরণের যোগান দাম হচ্ছে বি কিউ ওয়ান, আর আমার আয় হচ্ছে এ কিউ ওয়ান। ব্যাপারটা বুঝেছো? আমি আবার বলছি, উপকরণের যোগান দাম কি বি কিউ ওয়ান, আমার আয় হচ্ছে উদ্বৃত্ত আয় এ কিউ ওয়ান। তো যোগান দাম থেকে উদ্বৃত্ত আয় কত, এ কিউ ওয়ান থেকে যোগান দাম বি কিউ ওয়ান যদি বাদ দিয়ে, তাহলে এ বি হচ্ছে আমাদের উদ্বৃত্ত, এ বি হচ্ছে আমাদের উদ্বৃত্ত বা অতিরিক্ত আয়। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? এই জায়গাটা যদি না বুঝো তাহলে এই চিত্র বুঝবা না। ক্লিয়ার? ব্যাপারটা বুঝেছো? ঠিক একইভাবে একটু তাকাও তোমরা, ও কিউ ওয়ান ও কিউ টু, এই যে ও কিউ টু উপকরণের ক্ষেত্রে ও এস রেখার ডি বিন্দুতে ছেদ করে গেছে, সো আমার যোগান দাম কতটুকু জি কিউ টু, আর আমার আয় হচ্ছে সি কিউ টু। সো প্রকৃত আয় থেকে সি কিউ টু থেকে জি কিউ টু বাদ দিলে সিডি হচ্ছে আমার উদ্বৃত্ত। এই যে দেখো, ও কিউ ওয়ান উপকরণে এবি পরিমাণ উদ্বৃত্ত বা অতিরিক্ত আয় থাকে, এবং ও কিউ টু উপকরণে সিডি পরিমাণ উদ্বৃত্ত বা অতিরিক্ত আয় সৃষ্টি হয়। সুতরাং ও কিউ নট পরিমাণ সুতরাং ও কিউ নট পরিমাণে উপকরণ ব্যবহারের ক্ষেত্রে অর্থনৈতিক খাজনা সৃষ্টি হয় ও পি নট ই নট। দেখো, তো ও কিউ ওয়ানে গেলাম, ও কিউ টু তে গেলাম, এখন ও কিউ নটে আমার কি বিষয়টা কি হচ্ছে, আমার ও কিউ নটের ক্ষেত্রে আমার কি হচ্ছে, খাজনা কতটুকু হচ্ছে, আমার এতটুকু হচ্ছে কি উপকরণ দাম, এবং উপকরণ থেকে প্রাপ্ত আয়ও ই কিউ নট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক যে খাজনার সৃষ্টি হবে সেটা কতটুকু একটু খেয়াল করো, সেটা কতটুকু একটু খেয়াল করো, যে ও কিউ নট পরিমাণ উপকরণ ব্যবহারের ক্ষেত্রে অর্থনৈতিক খাজনা সৃষ্টি হবে ও পি নট ই নট এতটুকু, কারণ নিচের অংশটুকু হচ্ছে তোমার যোগান দাম, এতটুক যোগান দাম, এতটুক যোগান দাম। তো ও কিউ নট যদি উপকরণ ব্যবহার করি, এস এর নিচে যেই পোর্শনটুকু থাকে ই নট ডি বি, এই নিচের পোর্শনটুকু হচ্ছে যোগান দাম, উপরের পোর্শনটুকু হচ্ছে প্রকৃত আয় বা উদ্বৃত্ত আয়। সো
দেখো অর্থনৈতিক খাজনা বা খাজনা বলতে বোঝাচ্ছে মোট প্রাপ্ত আয় বা প্রকৃত আয় থেকে যোগান দামটা বিয়োগ। তো দেখো আমি খাজনা ওপি নট ই নট আমি করলাম, তাহলে এটা কিভাবে আমরা খাজনা বের করব? খাজনা বের করার সূত্র হচ্ছে দাম ইনটু পরিমাণ ও পি নট ও কিউ নট। তাহলে ও পি নট, দেখো ও পি নট ই কিউ নট, এই যে ও পি নট ই কিউ নট এটা হচ্ছে আমার টোটাল আয়। ও পি নট ই কিউ নট এই টোটালটা হচ্ছে আয়। আয়ের থেকে আমার উপকরণ খরচ বাদে কতটুকু গেছে আমি বলছি এস রেখার নিচের অংশটা হচ্ছে যোগান দাম। তাহলে যোগান দাম গেছে ও ই কিউ নট, ও ই কিউ নট, বাদ বাকি যেটা থাকে ও পি নট ই নট এটা হচ্ছে আমার কি, আমার খাজনা। ব্যাপারটা বুঝতে পারছো? তাড়াতাড়ি রেসপন্স করো, 4 নাম্বার আছে, আমার সৃজনশীল দেখাইতে হবে, 4 মিনিট আছে। তোমরা হ্যাঁ কি স্যার, ব্যাপারটা বুঝতে বুঝতে পারছি। পারছো? আচ্ছা, যাই হোক, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জানো তো সবাই, তাই না? তো জি স্যার, সিলেবাসটা স্যার কত? হ্যাঁ, সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 to 5, ঠিক আছে? প্রথম থেকে পঞ্চম চ্যাপ্টার পর্যন্ত তোমাদের সিলেবাস, এবং এখান থেকে 30 মার্কের তোমাদেরকে এমসিকিউ থাকবে। ক্লিয়ার? 30 মার্কের এমসিকিউ থাকবে প্রথম চ্যাপ্টার থেকে পঞ্চম চ্যাপ্টারের উপরে তোমাদের পরীক্ষা হবে। সিলেবাসটা এতটুকুই, কোনো সিকিউ নাই, স্যার শুধুমাত্র অ্যাটেন্ডেন্স দিয়ে দিব? হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, টাইম তো হ্যাঁ কম অ্যাটেন্ডেন্স রয়েছে। তোমরা দিয়ে দাও। এখন 12:36 বাজে, 12:38-এর ভিতরে অ্যাটেন্ডেন্স কমপ্লিট করো। প্রত্যেকে তোমাদের পূর্ণ নাম্বার, পূর্ণ নাম, রোল এবং সেকশন, পূর্ণ নাম, রোল এবং সেকশন, বারবার বলছি পূর্ণ নাম, রোল এবং সেকশন যদি না দাও তোমরা অ্যাটেন্ডেন্স পাবে না, আর অ্যাটেন্ডেন্স না পেলে সামনে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো প্রত্যেকে দিয়ে দাও। তোমরা এখন পর্যন্ত 17 জন উপস্থিত, প্রত্যেকে পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে দাও। যাই হলো, রিকার্ডোর মতে প্রান্তিক জমি থেকে কোনো খাজনার সৃষ্টি হয় না, কিন্তু আধুনিক অর্থনীতিবিদদের মতে প্রান্তিক জমিতেও খাজনার সৃষ্টি হতে পারে যখন উক্ত জমি হতে বিকল্প আয় সৃষ্টি করা সম্ভব হয়ে ওঠে। এখন তোমাদের কিছু কাজ দিচ্ছে, এই কাজটা করবে, সেটা হচ্ছে স্থানান্তর আয় বা যোগান দাম বলতে কি বুঝো? অর্থনৈতিক যে খাজনার যে সূত্র সেই সূত্রটি লিখবে। স্থিতিস্থাপকতার দৃষ্টিকোণ থেকে খাজনা কত প্রকারে নির্ধারিত হয় এবং কি কি সেগুলো লিখবে। দলীয় কাজ দিচ্ছি যে চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে আধুনিক খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো এবং অর্থনৈতিক খাজনা নির্ধারণ করো। দেখো নিচের উদ্দীপক একটা দিয়েছি, বহু নির্বাচনী কোশ্চেনে দিয়েছি যে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে চিত্র, এখানে জমির খাজনার পরিমাণ কত। আমি জানি এস 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 এবং ডিডি রেখা যে বিন্দুতে ছেদ করে সেখানে দাম এবং পরিমাণ নির্ধারিত হয় 5x15। দাম নির্ধারিত হচ্ছে 5, পরিমাণ নির্ধারিত হচ্ছে 15, 5×15 কত, 5×5 = 25, 5, 5 × 5 আর 2 75। জমির খাজনার পরিমাণ হলো 75 টাকা। আবার জমির চাহিদা রেখা ডি সমান্তরালে জি বিন্দুতে স্থানান্তর হলে মোট খাজনার উপর কি প্রভাব পড়বে। এখান থেকে সমান্তরালে যদি তুমি শিফট করাও, সমান্তরালে যদি শিফট হয় তাহলে খাজনার উপরে কি প্রভাব পড়বে। এই যে 10-এ চলে যাচ্ছে, সরি একটু দাগটা অন্য দিক দিয়ে গিয়েছে, আমি মুছে দিচ্ছি। এক্ষেত্রে খাজনা অবশ্যই আসবে 10x15, 150, আগে ছিল 75। এখন জমির চাহিদা রেখা যদি সমান্তরালে জি বিন্দু দিয়ে স্থানান্তরিত হয় মোট খাজনার উপর কি প্রভাব পড়বে। আগে খাজনা 75 ছিল, এখন 150, তাহলে 150 - 75 মানে 75 টাকা, সেটা কি করেছে, বৃদ্ধি পেয়েছে। এখন আসো, এই সৃজনশীল প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে,
নিচে একটা ছবি দেখতে পাচ্ছ, অর্থনৈতিক খাজনা কাকে বলে, খাজনা কেন দেওয়া হয়, উদ্দীপকের চিত্রটি খাজনার কোন তত্ত্বের সাথে সম্পর্কিত, আর উদ্দীপকের চাহিদা রেখা পরিবর্তনের ফলে অর্থনীতিকে খাজনার উপরে কি প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা তোমরা বাসায় করবে, করে আমাকে দেখাবে। ঠিক আছে, তোমাদের কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলো, আমি বুঝিয়ে দেব। Do you have any problem regarding today's lecture?